শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয়, তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এসি করা, সে অন্তত 1000 কোটি টাকার মালিক, সে আপনার রিক্সা চালক, বাসের হেল্পার, বাসের ড্রাইভার, ট্রলার চালায়, ট্রেন চালায়, ওই শ্রমিকদের দুঃখ কষ্টটা বুঝবে কি? ফরিদপুরে যে দুজন নির্মাণ শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো, কয়টা শ্রমিক সংগঠন ফরিদপুরে ওই নিহত শ্রমিকদের পরিবারকে সান্ত্বনা দিতে গেছে? কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে। বলছিলেন এর আগে আরো দু একজন বক্তা বলেছে যে ঠিক যে আজকে রোদ্রের মধ্যে আসার পথে প্রায় 20-25 মিনিট আমরা রাস্তার মাঝে দাঁড়িয়েছিলাম। শ্রমিক সংগঠনগুলোর র্যালি, সমাবেশ, বক্তব্য, চতুর্দিক থেকে সাউন্ড আসছে। এইটি শুনে আমার মনে আগ্রহ জাগলো যে এই যে কিছুদিন আগে ফরিদপুরে যে দুজন নির্মাণ শ্রমিককে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হলো, কয়টা শ্রমিক সংগঠন ফরিদপুরে ওই নিহত শ্রমিকদের পরিবারকে সান্ত্বনা দিতে গেছে? কেন শ্রমিক মারা হয়েছে সেটার প্রতিবাদ করেছে। তাহলে এই যে শত শত শ্রমিক সংগঠন পাহাড়ি রঙের সাজসজ্জা করে শোডাউন র্যালি, বাদ্যযন্ত্রের ধ্বনি, এটা লাভ কি? দুঃখজনক হলে যে সত্য, মূল জায়গায় আপনাদেরকে আঘাত করতে হবে। বিদেশি ফান্ডিং এর জন্য, এনজিওর ফান্ডিং এর জন্য অনেক নাম সর্বস্ব কিংবা শ্রমিক প্রকৃত অর্থে কোনো কার্যক্রমে জড়িত না, সংগঠন নামে দোকান খুলে তারাও র্যালি সমাবেশ টুকটাক করছে, এবং শ্রমিকদের মাথা বেঁচে খাচ্ছে সত্যিকার অর্থেই। কারণ এই যে রানা প্লাজার কথা বলা হলো, এই রানা প্লাজা ধসের পরে বিদেশি যে সহযোগিতা এসেছে, আমি আহ্বান জানাবো প্রধানমন্ত্রীর দপ্তর এই ত্রাণ কার্যক্রম এবং এই সহযোগিতা সমন্বয়ের দায়িত্ব ছিল, বুকে হাত দিয়ে যারা দায়িত্ব ছিলেন তারা জনগণের সামনে পুরো তথ্য এবং প্রতিবেদন উপস্থাপন করুক যে রানা প্লাজায় বিদেশ থেকে 900 কোটি টাকা এসেছিল রানা প্লাজার শ্রমিকদের জন্য, আর কয় টাকা শ্রমিকদের পেছনে ব্যয় করা হয়েছে। রানা প্লাজার শ্রমিকদের গত 2 বছর ধরে আমরা অফিসে ডেকে ঈদের সময় ঈদ উপহার দিয়েছি, কিছু সহযোগিতা করেছিলাম, সেটা দেখে আবার তাজরিনের শ্রমিকরা আমাদের সাথে যোগাযোগ করলো। তো এই যে আলোচিত দুটো ঘটনা, প্রকৃত হচ্ছে এই দুটো ঘটনার কারণেই আমাদের গার্মেন্টস সেক্টরে একটা বড় ধরনের পরিবর্তন, কর্ম পরিবেশের, শ্রমিকদের স্বার্থ সুরক্ষার ক্ষেত্রে মালিক পক্ষ একটু নজর দিয়েছে। কিন্তু এই দুইটা প্রতিষ্ঠানের এখনো বন্ধুত্ব বরণকারী আহত শ্রমিকরা, অনেকের পা নাই, হাঁটতে পারে না, অনেকের বুকের এখানে সেলাই, হাত নাই, সুস্থভাবে চলাফেরা করতে পারে না, এখনো অন্তত কয়েকশো শ্রমিক এখনো তারা কোনো পুনর্বাসন, ওই সেন্সে আর্থিক সহযোগিতা তারা পায় নাই। তো তাহলে এই যে ঘোড়ার টিমের ঢোল বাজানো যে শ্রমিক সংগঠনগুলোর কাজ কি? বরঞ্চ আমি জানি আমার কাছে অনেকে গিয়েছেন, অনেকের মুখোশ উন্মোচন করে বলেছেন এই শ্রমিকদেরকে রাস্তায় নামাইয়া ওই শ্রম ভবনের দিন দরবারে বসে যে এই শ্রমিকদের কিছু করতে হবে, তলে তলে 1050-এর টাকা দিলে, লাখখানেক টাকা দিলে অনেকেই চলে যাচ্ছেন শ্রমিকদের মাথা বেঁচে। শ্রমিক নেতা, ঢাকা শহরে 2-3টা বাড়ি, শ্রমিক নেতা চলে পাজেরু ল্যান্ড ক্রুজার দিয়ে। আচ্ছা, সহজ ব্যাকরণ আপনারা কি বুঝেন না? শাহজাহান খানের মতো মানুষ যদি শ্রমিকদের নেতা হয়, তার বাথরুম থেকে পাকঘর পর্যন্ত সব এসি করা, সে অন্তত 1000 কোটি টাকার মালিক, সে আপনার রিক্সা চালক, বাসের হেল্পার, বাসের ড্রাইভার, ট্রলার চালায়, ট্রেন চালায়, ওই শ্রমিকদের দুঃখ কষ্টটা বুঝবে কি? ওয়ালটন বিজ্ঞাপন দিচ্ছে এসি কিনে 10 লাখ টাকা জিতুন, মিলিনিয়র হন।
বাস্তব কথা ভাই, অনেকের বাসায় এইখানেই দাঁড়িয়ে আছেন, যাদের বাসায় যেখানে ঘুমায় সেখানে ভালো একটা ফ্যানও নাই, তো তার এসির গল্প শুনে লাভ আছে? তাপমাত্রা 43, অনেকে মোবাইলে দেখে 42 ডিগ্রি হাই, বাসায় বৈশা টেনশনে আছে, এত তাপমাত্রা। আর এই 42-43 ডিগ্রি তাপমাত্রায় এই যে শ্রমজীবী মানুষ, রিক্সাওয়ালা রিক্সা চালাচ্ছে, বাসের ড্রাইভার বাস চালাচ্ছে, নির্মাণ শ্রমিকরা কনস্ট্রাকশনের কাজ করছে, যারা হেলদাস করছে টকশো কাঁপাচ্ছে, পত্র পত্রিকায় কলম লিখছে, তাদের কিন্তু বাস্তব অভিজ্ঞতা নাই। বাস্তব কথা হচ্ছে এই রাষ্ট্রের প্রতিটা সেক্টরে অনিয়ম এবং অসঙ্গতি, রাষ্ট্র যারা চালাচ্ছে অনেকের বাস্তব সেন্স নাই। ধরো পরশুদিন চাঁপাইনবাবগঞ্জ গিয়েছিলাম, চাঁপাইনবাবগঞ্জে আমাদের প্রোগ্রামে আসতে আমাদের এক ভাই মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করেছে, তো ওই ভাইয়েরও দোষ আছে। তা আমি তাকে বললাম, পুলিশ যে তোমার মোটরসাইকেল থামায় রাস্তাঘাটে, 1000 টাকার একটা যদি হেলমেট তুমি কিনতে ভাই, তোমার এই নাক মুখ বসকাই যাইতো না। তাহলে 1000 টাকা হাইওয়ে রোডে কেন তুমি হেলমেট ছাড়া উঠলা? তো এই ক্ষেত্রে যদি পুলিশ জরিমানা করে, পুলিশকে তো গালি দিয়ে লাভ নাই। পুলিশ আপনার সেফটির জন্য ধরে যে হেলমেট ঠিক আছে কিনা। হেলমেটটা ড্রাইভার পরা ছিল, তার সেরকম আহত হয় নাই, পিছনে যে ছিল মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তো চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেলে যে গেলাম, মেডিকেল মনে হয় পাইছে বস্তিতে আসছি, মানে এত ময়লা আবর্জনা দুর্গন্ধ। এবং ওই আমাদের সহযোদ্ধা বেড পায় নাই, এই গরমের মধ্যে বারান্দায় তার নাক মুখের অনেক জায়গায় ফেটে গেছে, থেতলে গেছে, রক্ত বেরোচ্ছে। এই গরমে আরো যদি থাকে ঘেমে পচন ধরবে, পাকবে, তিনি বারান্দায় চিকিৎসা নিচ্ছেন। পরে দেখলাম যে তার চেয়ে আরো ক্রিটিক্যাল জটিল রোগীও বারান্দায় বসে চিকিৎসা নিচ্ছে। ঢাকা মেডিকেলে তো এইখানে যারা আছেন সবাই গিয়েছেন নিশ্চয়ই, ঢাকা মেডিকেলের বাথরুমে গেলে বমি হয়, শ্বাস বন্ধ হয়ে যায়। অথচ এই একটা ক্লিনারের পদের বিপরীতে মিনিমাম 2 জন থাকে, একজন ফুল টাইম, আরেকজন মাস্টার রোলে নিয়োগ দেওয়া হয়, তারপরে দলীয় লোক, ওই মনে করেন পরিচালক কিংবা অমুকের চামচা, মন্ত্রীর ফোন আসছে, নিয়োগ একজনের জায়গায় 3 জন নিতে হবে, নেয়। কিন্তু পরিবেশ এবং মান একটা সরকারি প্রতিষ্ঠানে ঠিক থাকে না। হাসপাতালগুলোর কেন এই দুরবস্থা হবে? শত শত কোটি টাকা বরাদ্দ থাকে, কারণ ওইখানে আপনার মতো আমার মতো ফকিন্নি গরিব মিসকিন চিকিৎসা নিতে যান। ওইখানে কোনো এমপি মন্ত্রী, পুলিশের ডিসিএসপি, ইউনো তারা চিকিৎসা নিতে যায় না। যদি যায় সে সরাসরি ক্যাবিনে উঠে যায়, ক্যাবিনে স্প্রে করা থাকে, রুম স্প্রে, সুন্দর স্মেল আসে, ওইখানে একটা বাথরুম আছে, তার বাইরে বেরোতে হবে না। তো কাজে এই যে রাষ্ট্রের বৈষম্য, মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার ছিল বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তোলা, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্র পরিচালনা করা, কৃষক শ্রমিকের রাজনীতি কায়েম করা। শ্রমিকের রাজনীতি তো কায়েম করবে দূরের কথা, ওই যে এক ভাই দাঁড়িয়েছে বলছে তার ছেলের চিকিৎসা যেন 3 লাখ টাকা প্রয়োজন, কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেছিল, খেলাই দিছে। সহজ কথা বললাম, ভালোবাসায় মানে ভালোভাবে শুদ্ধ ভাষায় না, যে রিলিজ দিছে, ছাড়পত্র দিছে, ডাইরেক্ট খেদাই দিছে। গরিব মানুষ, সে বাসের ড্রাইভার, টাকা দিতে পারতেছি না, তারপর চিকিৎসার দরকার, ও মরক। এই রাষ্ট্রের কোনো দায় আছে?